বিগত ভিডিওগুলোতে আপনাদের অসংখ্য প্রশ্ন এসছে, তার মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি এখানে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনলাইন আপিল ট্রাইব্যুনালে যে করছেন তখন এই যে ডকুমেন্ট আপলোডিংয়ের কোনো জায়গা নেই, ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে না, এবং বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকবেন যে নতুন কোনো ডকুমেন্ট ওনারা জমা নেবেন না। লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন নোটিশ এসেছিল তার বেসিসে যে সমস্ত ডকুমেন্টগুলো যারা জমা করতে পেরেছিলেন এবং যারা জমা করতে পারেননি তার বেসিসেই ট্রাইব্যুনালে হিয়ারিংটা হবে। তো অনেকে আতঙ্কিত হচ্ছেন, ভয় পাচ্ছেন। এটা নিয়ে আমি আজকে বিস্তারিত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, 7ই এপ্রিলের মধ্যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের যে শুনানি প্রক্রিয়া সেটা শেষ হতে চলেছে। এখনও অবধি যা খবর, আগামী 7ই এপ্রিলের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে যারা মুক্ত হচ্ছেন তারা অনায়াসে ভোটটা দিতে পারবেন, এবং যারা ডিলিট হয়ে যাচ্ছেন তাদেরও একটা আশার আলো দেখা যাচ্ছে যে তারা ভোটটা দিতে পারবেন। সেটা যে নেক্সট যখন আলোচনাটা করব ট্রাইব্যুনাল হিয়ারিং প্রসেসটার, সেখানে আপনারা জানতে পারবেন। এবার দুই একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি আপনাদের, যেগুলো খুবই মানুষ করছেন। তার মধ্যে একটা হচ্ছে আপনার বর্তমান যে ডকুমেন্ট রয়েছে তার সাথে 2002-এর যে তালিকা তার সাথে নামের মিল নেই। এটা নিয়ে অনেকে আতঙ্কিত আছেন, অনেকে ফোন করছেন এবং গ্যাজেট পাবলিশের কথা বলছেন। আমি বারবার বলেছি গ্যাজেট আপনারা করুন যদি ভুল থাকে, কিন্তু প্রত্যেকটা ভুলের ক্ষেত্রেই কিন্তু গ্যাজেট প্রয়োজন হয় না। এক্ষেত্রে মানুষ যে সমস্যাটি নিয়ে আমাকে জানাচ্ছে 2002 সালে নামটা একটু ভুল আছে, কিংবা জন্ম তারিখটা একটু ভুল আছে, তো বর্তমান ডকুমেন্টের সঙ্গে মিলছে না এবং বর্তমানে ডিলিটেড। তো ওনাদের মতে এখন 2002 সালে যে তালিকা আছে সেটার সাথে মিল করে আমাকে একটা গ্যাজেট করে দিন। ওনারা এটা চাইছে, বা ডেট অফ বার্থ যেটা ওখানে লেখা আছে সেটা আমাকে কারেক্ট করে দিন। তো প্রথমে আপনাকে বলি, 2002 সালের যে তালিকা যেটাতে আপনার এই ভুল নামটা রয়েছে সেটা কোনো ডকুমেন্ট নয়। 2002 সালের তালিকাটা নিজে থেকে কোনো ডকুমেন্ট নয়, ওটা একটা লিস্ট মাত্র। ওটার উপরে বেস করে আপনাকে ইসিআই ডকুমেন্টগুলো ম্যাচ করতে বলেছিল এআইকে। এআই তার যতটুকু মেধা আছে সেই মেধা দিয়ে ম্যাচ করতে গিয়ে, কারণ ওরা তো ডিজিটের উপরে কাজ করে, ওগুলো ডিজিটাল সব এক একটা মেকানিজম, তো সেখানে ম্যাচ করতে পারেনি, ওখানে পাই টু পাই মিলতে হয়, সেটা যেহেতু মেলেনি তাই আপনাকে প্রথমে নোটিশ ধরানো হয়েছিল, তারপর আন্ডার অ্যাডজুডিকেশন, সেখান থেকে অনেকে অ্যাপ্রুভ, অনেকে আবার ডিলিটেড। তো এই প্রসেসটাই যদি কোনো হিউম্যানের থ্রু করা হতো, সময় অনেকটা দেওয়া হতো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম পিপল যারা ডিলিট হচ্ছেন বা আন্ডার অ্যাডজুডিকেশন গিয়েছেন এই পরিস্থিতি আজকে তৈরিই হতো না। তো যাই হোক, এবার মূল আলোচনা হচ্ছে ইসিআই আপনার সাথে এটা করেছে, আপনার বর্তমান ডকুমেন্টগুলোকে 2002-এর তালিকার সাথে ডিট্টো মিলানোর চেষ্টা করেছে। এটা কিন্তু অফিস আদালত করে না। অফিস আদালতে আপনার ডকুমেন্টগুলোকে ডকুমেন্ট হিসেবে মান্যতা দিলেও ওনাদের কাছে 2002-এর তালিকাটা ওটা কোনো স্ট্রং ডকুমেন্ট, ওটা আপনার তো কোনো ডকুমেন্টই নয়, আপনার কোনো ডকুমেন্টই নয়, ওটা একটা লিস্ট মাত্র। যেই লিস্ট যখন তৈরি করা হয় তখন আপনার কোনো হাত ছিল না, আপনাকে জিজ্ঞেস করা হয়নি, আপনার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাওয়াও হয়নি। তাহলে ওখানে কে লিখলো, কী লিখলো, এটা তাদের ব্যাপার। এর উপরে বেস করে আপনার ট্রাইব্যুনালে হিয়ারিং করে আপনার নামটা ক্যান্সেল করে দেবে না, এটা আপনি নিশ্চিত থাকুন। ট্রাইব্যুনালে আপনার যখন হিয়ারিং হবে আপনাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হবে যদি প্রয়োজন পড়ে। সম্পূর্ণ প্রসেসটা শুনলেই বুঝতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আবারও জানিয়ে রাখছি যে 2002 সালের তালিকার সাথে যদি শুধু আপনার ডকুমেন্টের মিসম্যাচগুলো থাকে, অন্য কোনো ডকুমেন্টের সঙ্গে, অর্থাৎ 2002 সালের আগের এবং পরের ডকুমেন্টগুলো যদি আপনার ম্যাচড থাকে, তাহলে আপনার কোনো গ্যাজেট লাগবে না, কোনো গ্যাজেট লাগবে না, আপনি নিশ্চিত থাকুন। কিন্তু যদি 2000 পূর্বের ডকুমেন্টসগুলো আপনার আলাদা নামের হয় এবং সেই নামটাই 2002 সালের তালিকায় থাকে, এবং পরবর্তী ডকুমেন্টগুলো একটু ভ্যারি করে, নামটা একটু আলাদা হয়, এবং 2002-এর পূর্বের এবং 2002 সালের পরবর্তী ডকুমেন্টসগুলো ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনার গ্যাজেট প্রয়োজন পড়লে পড়তেও পারে। এটাই জানানোর ছিল। পরে যে প্রশ্নটা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে ওনাদের প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিজে ওনারা হয় রাজ্যের বাইরে রয়েছেন কিংবা দেশের বাইরে রয়েছেন। বাইরে থাকার অনেকগুলো কারণ রয়েছে, পেশাগত কারণ, অনেকে কর্মসূত্রে, চাকরি সূত্রে বাইরে রয়েছেন, প্রচুর পরিমাণে স্টুডেন্টস রয়েছেন যারা পড়াশোনা করছেন, এবং কর্মচারীবৃন্দ তো রয়েইছেন, এবং চিকিৎসা এর জন্যেও অনেকে রাজ্যের বা দেশের বাইরে রয়েছেন। ওনাদের প্রশ্ন হচ্ছে ট্রাইব্যুনাল হিয়ারিং যখন শুরু হবে
তখন কি উনাদের সশরীরে উপস্থিতি কি প্রয়োজন হবে, 1 নম্বর। এবং 2 নম্বরে যে অ্যাপিলটা চলছে, অ্যাপিল করার জন্য উনাদেরকে কি দেশে বা রাজ্যে ফেরত আসতে হবে? তো প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটার উত্তর প্রথমে দিয়ে দিই। উনাদেরকে অ্যাপিল করার জন্য দেশে ফিরে আসার প্রয়োজন নেই, উনাদের এপিক নাম্বার এবং আধার কার্ডটাই ইনাফ। উনাদের পরিবারের যে কেউ অনলাইনে আবেদনটা করে দিন, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যখন হিয়ারিং শুরু হবে উনার উপস্থিতি সেখানে কাম্য, কিন্তু বাধ্যতামূলক নয়। কেন বলছি? কারণ বিগত দিনে আমরা দেখেছি এসআইআর প্রক্রিয়া লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে যে ব্যবস্থা রাখা হয়েছিল, অর্থাৎ যারা প্রেজেন্ট নেই সশরীরে, যারা মেডিকেশনে রয়েছেন বা পড়াশোনার জন্য বাইরে রয়েছেন বা কর্মসূত্রে বাইরে রয়েছেন, তাদের জন্য একটা প্রভিশন রাখা ছিল যে ওনারা যদি অথরাইজেশন দিয়ে থাকে কাউকে, তাহলে উনি উনার হয়ে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। এক্ষেত্রেও সেম অথরাইজেশন রাখা হবে, আশা রাখুন। আমিও আশা রাখছি, কারণ এখনও যেহেতু অর্ডার কপি নেই তাই আমি জোর গলায় বলতে পারছি না, কিন্তু যা নিয়ম তা নিয়ম। অথরাইজ যদি উনি দিয়ে থাকে, যিনি বাইরে রয়েছেন, তাহলে উনার হয়ে আপনার পরিবারের যে কেউ কিন্তু ডকুমেন্ট সাবমিশন থেকে হিয়ারিংয়ে প্রেজেন্ট কিন্তু থাকতেই পারবেন। তবে নোটিফাই আগে হবে, এই প্রভিশন আসবে, আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এরপরে আরও 2-3টে প্রশ্ন রয়েছে, এই 2-3টে প্রশ্ন আলাদা আলাদা না করে এগুলোর উত্তরটা মোটামুটি একই, এই কারণে আমি মিলিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং নোটিশ এসেছিল, সেখানে আমরা যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করেছিলাম, এখন বলা হচ্ছে ট্রাইব্যুনাল অনলাইনে আবেদন করার সময় যেহেতু আমাদের কোনো ডকুমেন্ট আপলোড হচ্ছে না বা দিতে হচ্ছে না, সেহেতু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রাইব্যুনালে যখন হিয়ারিং হবে তখন নতুন কোনো ডকুমেন্ট ওখানে গ্রহণও করবে না, এটা বলেছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওখানে এই কথাটা বলা আছে যে নতুন ডকুমেন্ট গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেটা ভেরিফাই হয়। 1 নম্বর কথা। এটা নিয়ে যারা আতঙ্কে রয়েছেন আমি ক্লিয়ার করছি আপনাদের ডাউট, এবং তার সাথে ট্রাইব্যুনালে এই যে বিচার প্রক্রিয়াটা হবে আপনাকে নিয়ে, সেখানে এই অনলাইনে ডকুমেন্ট আপলোডিংয়ের সঙ্গে সম্পর্কটা কী? তো একটু প্রাথমিক ধারণাটা দিয়ে তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রাথমিক ধারণাটা হচ্ছে, যেটা ধরা হচ্ছে, বাস্তবটা যদিও একটু ভিন্ন, সম্পূর্ণ আলোচনাটা শুনুন, বুঝতে পারবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এলো, হিয়ারিং নোটিশ, আমরা হিয়ারিংয়ে গিয়ে উপস্থিত হলাম, আমরা ডকুমেন্ট জমা দিলাম। অনেকে আছে ডকুমেন্ট জমা দিতে চেয়েছে কিন্তু নেয়নি। কেন? কারণ প্রয়োজন নেই বলেছে। বিএলও, এআরও, ইআরও ইত্যাদি বলেছে যে প্রয়োজন নেই, আপনার তো হয়ে যাবে। তখনও অবধি এটাই নিশ্চিত ছিল যে একটা আইডি প্রুফ দিলে যারা সেলফ ম্যাপড তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আসার কথাই ছিল না। তবুও যেহেতু এসেছে, তো ওনারা একটু ভাষা ধোঁয়াশা রেখে, ইন আ ভেগ ম্যানার তারা বলেছে যে প্রয়োজন নেই, আর তবুও যদি দিতে চান একটা আইডি প্রুফ দিয়ে দিন, অ্যান্ড আধার কার্ড ইজ আইডি প্রুফ। অনেকে সেটা সাবমিট করেছে। এখন তারা আতঙ্কে আছেন যে যদি অনলাইনে আমি আবেদনটা করি, ডিলিট হয়েছেন যারা, অনলাইনে আবেদন করার পর আমার কোনো ডকুমেন্টেশন তো ওখানে যাচ্ছে না, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিংয়ে উপস্থিত হয়ে আমি কোনো ডকুমেন্ট দিতে গিয়েছিলাম কিন্তু আমার কাছ থেকে তো নেওয়া হয়নি, তাহলে জজেরা যখন সেটাকে যাচাই করবে আমার কোনো ডকুমেন্ট তো ওনারা পাবেনই না। 1 নম্বর কথা। তাহলে আমাকে আবার ডিলিট হতে হবে, 1 নম্বর ভয়। সব ক্লিয়ার করছি আমি। এবং 2 নম্বর ভয় হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আন্ডার অ্যাডজুডিকেশন গেল, তারা কেন গেল? কারণ বলাই হয়েছিল যে এই 60+ লাখ পিপল, 60 লক্ষের উপরে মানুষের ডকুমেন্টগুলোকে কমপ্লিট হয়নি, আপলোড করাই হয়নি, ডিজিটাইজেশন হয়নি। অতএব যেহেতু ডিজিটাইজেশন হয়নি কমপ্লিট, অতএব এদের বলা যাচ্ছে না যে এরা অ্যাপ্রুভড নাকি এরা ডিলিটেড। এ কারণে এটা বিচারাধীন থাকুক, জজেরা আসবে, ইনাদের যে ডকুমেন্টগুলো জমা করেছি আমরা অফলাইনে, কিন্তু সেগুলোকে অনলাইনে আপলোড হয়নি, তো আমাদের ফাইলগুলো তো রেডি আছে ইআরও সাহেবের যে অফিস, সেখান থেকে চেয়ে জজ সাহেবরা আমাদের একটা করে ফাইল দেখবে, খতিয়ে, এবং আমাদের বিচার প্রোভাইড করবে। তারপরে আমরা যারা ডকুমেন্ট দিতে পেরেছি তারা সবাই অ্যাপ্রুভড হব যদি আমাদের অথেন্টিকেশন প্রুভ হয়, এবং যদি সেটা না হয় তাহলে আমরা ডিলিট হব, যেটা বিচার প্রক্রিয়া, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও কিন্তু
এই ধারণাটা ক্লিয়ার নয়, কারণ আমরা কেউই হিয়ারিংয়ের সময় উপস্থিত ছিলাম না, আমাদেরকে ডাকা হয়নি, অতএব আমরা জানি না সেখানে আমাদের ডকুমেন্টগুলো উপস্থিত ছিল কি ছিল না, এবং জজ সাহেব সেই ডকুমেন্টগুলো দেখার পর সেগুলোকে আপলোড করছেন নাকি অফলাইনেই থাকছে, উনি পাচ্ছেন কি পাচ্ছেন না পরিষ্কার নয়। অতএব এটা আরেকটা সন্দেহ। তো মানুষ এবার অনলাইনে আবেদন করছে, অনলাইনে আবেদন করার পর ডকুমেন্ট দিতে পারছে না, তারপরে যেটা ওনারা শুনছেন যে নতুন কোনো ডকুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করবে না, অতএব আমার তো ডকুমেন্ট দেওয়া কমপ্লিটই হয়নি, কিংবা যারা কমপ্লিট ডকুমেন্ট দিয়েছেন তারাও শিওর নন যে আমার ডকুমেন্টগুলো আপলোডেড আছে কি না, যদিও তারা যারা অ্যাপ্রুভড হয়ে গিয়েছেন তাদের দুশ্চিন্তা দূর হয়ে গেছে, ডকুমেন্ট আপলোড হোক আর না হোক আমি অ্যাপ্রুভড। ঠিক আছে, এভাবে দুশ্চিন্তামুক্ত হবেন না। দুশ্চিন্তামুক্ত হবেন না বলতে দুশ্চিন্তামুক্ত হন, কিন্তু স্বার্থপর হবেন না। যারা এখনও ডিলিটেড এবং চাপে রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তাদের সহমর্মী হন, সমবেতী হন, পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, এবং তাদের সাথে যদি অন্যায় হয়ে থাকে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন আইনি পথে অবশ্যই। যাই হোক, এবার আমি আবার প্রসেসটার আলোচনায় ফিরে আসি। প্রসেসটা এবার অনেকটা এরকম, দেখুন, ট্রাইব্যুনালে সবটাই কিন্তু আপাত, কোনো কিছুই কিন্তু আমি ডেফিনিট বলছি না, আবারও জানিয়ে রাখছি, এটা একটা নিউজ, আপনারা পরে মিলিয়ে নেবেন জাস্ট। কোনো অফিসিয়াল অর্ডার তো হয় না যে এভাবে আমরা বিচার প্রক্রিয়া করব, যদিও তার একটা রুট কিন্তু তৈরি হবে যে এইভাবে বিচার প্রক্রিয়াটা হবে, তার একটা ধারণা আপনাদেরকে আমি দিয়ে রাখছি, আপনাদের সন্দেহগুলো দূর হবে। দেখুন, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, ট্রাইব্যুনাল ফরমেশনটা এখনও অবধি কেন কমপ্লিট হয়নি সেটা আগে জেনে নিন, তাহলে জেনে যাবেন। দেখুন, ট্রাইব্যুনাল ফরমেশনটা এখনও কেন কমপ্লিট হচ্ছে না, কারণ যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বা যে কোনো প্রক্রিয়ায় এসআইআর চলাকালীন ডিলিট হয়েছে, তারা এবার আবেদন করছে। একদল আবেদন করেছিল 28 তারিখে ডিলিট হওয়ার পর ডিইওর কাছে, সেই ডেটাগুলো ডিজিটাইজেশনের কাজ চলছে আজ অবধি। ডিজিটাইজেশন হয়ে যাবে কোথায় এটা বুঝুন। একদল বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হচ্ছে, তারা ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করছে। এই আবেদন মানে হচ্ছে ডিজিটাইজেশন। এই ডিজিটাইজেশন হয়ে ডেটাগুলো ডাইরেক্ট ট্রাইব্যুনালে যাচ্ছে, যেখানে বিচার প্রক্রিয়া হবে। এবার এই যে আপনার এপিকের থ্রু আপনি এন্ট্রি করছেন অনলাইনে লগ ইন করার মাধ্যমে ইসিআই নেটে, তারপরে আপনি যে আবেদনটা সাবমিট করছেন এটা ডিরেক্ট ট্রাইব্যুনালে চলে গেল। ট্রাইব্যুনালে যাওয়ার পর আপনার সববার ডিটেলস ট্রাইব্যুনাল অফিসে বুথ ভিত্তিক, প্রত্যেকটা জিপির আন্ডারে যতগুলো বুথ রয়েছে বা ওয়ার্ডের আন্ডারে যতগুলো বুথ রয়েছে সেই অনুযায়ী ডকুমেন্টগুলো সাজানো থাকছে। কারণ আপনি ওখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করছেন, সেই অনুযায়ী আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে ওই নির্দিষ্ট বুথে গিয়ে আপনার ডিটেলসটা জমা থাকছে। এবার সেখানে যখন বিচারপতিরা বিচার করতে বসবেন, আপনার প্রোফাইলটা যে তৈরি হয়েছে আপনার এপিক নাম্বার দিয়ে, সেই এপিকে যখন ক্লিক করবেন, ধারণাটা হচ্ছে সেই এপিকে আপনার সমস্ত ডেটাগুলো ওখানে উপলব্ধ থাকবে, কারণ আপনার সমস্ত ডেটাবেস আপনার এপিক নাম্বারের অ্যাগেনস্টে ইসিআইয়ের কাছে অলরেডি আছে। তাহলে ওনারা, আপনি যখন অ্যাপিলটা করছেন, ওনারা ওখান থেকে ডেটাবেসটাকে এখানে সাপ্লাই দেবে, বা ইনাদের কাছে জজ সাহেবদের কাছে অ্যাক্সেস থাকবে যে ইনারা এই এপিকের অ্যাগেনস্টে অ্যাক্সেস করতে পারবে ইসিআই ওয়েবসাইটে, এবং ওনাদের সমস্ত লেগাসিগুলো দেখে নিতে পারবে, কতদিনের লেগাসি রয়েছে ওনার। এক নম্বর কথা। 2 নম্বর কথা, এটাও ধারণা করা হচ্ছে যে এখানে আপনার যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোডেড অটোমেটিক চলে আসবে, যদি আপলোড হয়ে থাকে, আগে আপলোড করেছিল যারা, তা আপনার ডকুমেন্টগুলো এখানে অটোমেটিক আপনার প্রোফাইলে চলে আসবে, তাহলে ওখানে ওনারা চাইলে দেখেও নিতে পারবে। এবার আমি ধরে নিলাম যে দ্বিতীয় যে কথাটা বললাম যে আপনার ডকুমেন্টগুলো ওখানে চলে আসবে বা কেউ ওখানে অ্যাটাচ করে দেবে, এটা খুব একটা যৌক্তিক মনে হচ্ছে না। তাহলে আপনার কি বিনা ডকুমেন্টে ওখানে জাজমেন্টটা হবে? বলছি একদমই না। কেন? কারণ দেখুন, আপনি ডিলিটেড এবং আপনার একটা এপিক নাম্বার রয়েছে, এপিক কার্ড রয়েছে, সেই এপিক নাম্বারটা দিয়ে যখন আপনি লগ ইন করছেন, তখন আপনার এপিকটা কিন্তু অটোমেটিক সেখানে চলে যাচ্ছে। এপিক ইজ দ্য ফার্স্ট ডকুমেন্ট অফ ইউর লেগাসি। বোঝাতে পারলাম? এই এপিক কার্ডটা তো আপনার একটা লেগাসি ডকুমেন্ট, ভারতীয়ত্বের প্রমাণ। ভারত সরকার যথেষ্ট পেপারস যাচাই করার পর আপনাকে ভোটাধিকার দিয়েছে, তাহলে আপনার একটা লেগাসি পেপার অলরেডি ওনাদের কাছে চলে গেল। দ্বিতীয় লেগাসি পেপার নয়, লিঙ্কিং পেপার বা আইডি প্রুফ হিসেবে আপনি যখন অনলাইনে আবেদনটা সাবমিট করছেন, তখন আপনাকে আধার কার্ডের থ্রু সাইন করে সেটা পাঠাতে হচ্ছে, তার মানে আধার কার্ডটাও সেখানে কিন্তু চলে গেল।
তো আপনার একটা লেগাসি ডকুমেন্ট এবং একটা আইডি প্রুফ অলরেডি জজ সাহেবদের কাছে চলে যাচ্ছে যারা অনলাইনে আবেদন করছেন। অতএব আপনার কোনো ডকুমেন্ট সেখানে থাকছে না, এটা নিয়ে যারা চিন্তিত, এটা নিয়ে চিন্তিত হবেন না। আপনার কোনো না কোনো ডকুমেন্ট ওখানে যাচ্ছে। এবং এই যে বললাম আপনার এপিক কার্ডটা আপনার লেগাসি ডকুমেন্ট এবং এপিক নাম্বারটা দিয়ে জজ সাহেবদের কাছে অ্যাক্সেস থাকবে। ওনারা ইসিআইয়ের ওয়েবসাইট থেকে বাকি ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে, দেখে নিতে পারবে আপনার রেকর্ড যাচাইয়ের জন্য, যদি এবার প্রয়োজন পড়ে। দেখুন এবার তারপরেও যদি ওনাদের মনে হয় যে ইয়োর ডকুমেন্টস আর ইনসাফিসিয়েন্ট অ্যান্ড রেকর্ডস আর অলসো ইনসাফিসিয়েন্ট, তারপরে ধারণা দিচ্ছি, কিন্তু পরিষ্কার একদম ধারণা, তারপরে ওনারা আপনার নামে নোটিশ জারি করবে। তার আগে অবধি যেটা বললাম সেটা হচ্ছে এরকম প্রক্রিয়াটা ফাস্ট এগোবে। যারা অনলাইনে আবেদন করছেন, জজ সাহেবরা বসবে যেদিন ট্রাইব্যুনালের কাজ শুরু হবে, ওনারা এক এক করে ওগুলো দেখবে এবং ওনাদের যেটা মনে হবে যে এটা সব কিছু ঠিক আছে, ওটাকে তখনই ওকে করে দেবে। এবং এটাকে বলা হয়, এই যে বলা হচ্ছে যারা ডিলিট হয়েছেন ওনাদের মধ্যে অনেকে আবার কিন্তু ফিরে এসে ভোট দিতে পারবেন। কেন? কারণ হচ্ছে ওনাদের নাম থেকে এই জজ সাহেবরা যে ডিলিট সব কিছু যাচাই করার পর যদি ফাউন্ড ওকে করে দেয়, তাহলে কিন্তু ডিলিশনটা মুছে যাবে এবং ওনারা কিন্তু আবার ফাইনাল তালিকায় ফিরে আসবেন ভোটের আগে। ট্রাইব্যুনালের কাজটা যত দ্রুত শুরু হবে, তত কিন্তু যারা ডিলিট হয়েছেন তাদের ভোট দেওয়ার সম্ভাবনাটা বাড়বে। এইভাবে এবার যদি তারপরেও কেউ ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট সাবমিট করে থাকেন বা ফাউন্ড নট ওকে হয় জজদের মতে, তাহলে ওনারা ওনাকে নোটিশ ইস্যু করতে পারে ওনার নামে। এবং সেখানে উনি হিয়ারিংয়ে যদি উপস্থিত হয়, অতি অবশ্যই সশরীরের ডকুমেন্টসগুলো নিয়েই যাবে। এবং আপনার এই যে প্রক্রিয়াটা আমি বললাম যে আপনি ডিলিট থাকা অবস্থাতেও যদি জজ সাহেবরা ওখান থেকেই আপনার ডকুমেন্টসগুলো আপনার লেগাসি যাচাই করার পর আপনাকে ওকে করে দেয়, তাহলে কিন্তু আপনি তালিকায় ফিরে আসছেন, আপনি ভোট দিতে পারছেন। কিন্তু যারা পারছেন না, ডিলিট হচ্ছেন, তারপরেও তারা কিন্তু ডকুমেন্ট, যদি আপনাকে নোটিশ করা হয়, সেই নোটিশে অতি অবশ্যই ডকুমেন্টসের কথা উল্লেখ থাকবে যে আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেটা নিয়ে সশরীরে উপস্থিত হন। সশরীরে মানে হচ্ছে আবার ওনারা আতঙ্কিত হবেন না যারা বিদেশে আছেন, মানে আপনার অথরাইজড পারসন আপনার ডকুমেন্টস নিয়ে সেখানে উপস্থিত হবে যদি এরকম প্রভিশন আসে, এবং আসার সম্ভাবনা প্রবলভাবেই রয়েছে। কারণ আইন তো কোনো দিন মানুষকে বিপদে ফেলার জন্য নয়, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আজকে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই যে প্রসেসটা আলোচনা করলাম, এই প্রসেসটাতে আপনাদের আশ্বস্ত হওয়ার কথা যে আপনারা কিন্তু বিচার পাবেন। এবং যারা ডিলিট হয়েছেন, আশা করছি ট্রাইব্যুনালের কাজ যত দ্রুত শুরু হবে, তত দ্রুত এই ডিলিটদের মধ্যেও অনেকে আবার তালিকায় ফিরে এসে ভোট দিতে পারবেন। কারণ যেদিন ভোট, তার আগের দিন অবধি যদি কেউ তালিকায় ফিরে আসে, তাহলে কিন্তু ওনার ভোটাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছিল। ধন্যবাদ, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন চ্যানেল থেকে ইনফরমেশনগুলো নিচ্ছেন, কিন্তু চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করছেন না, তখন আমার একটু কষ্ট হয়। কারণ আমার মনে হয় আমার এত পরিশ্রমের পিছনে কিন্তু আপনাদের এই শক্তিটাই, এই সাবস্ক্রিপশনটাই আমাকে শক্তি যোগায়। যখন আমি দেখি যে মানুষ সাবস্ক্রাইব করছে, তার মানে আমার কন্টেন্ট মানুষের পছন্দ হচ্ছে, তখন আরও উৎসাহ পাই। উৎসাহ নিয়ে আরও নতুন করে কাজ করার প্রচেষ্টা চালাই। আমি যেমন আপনাদের পাশে আছি শুরুর দিন থেকে, কথা দিয়েছিলাম যেমন, আপনারাও তেমনি পাশে থাকার বার্তা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পারলে বেল আইকনটি প্রেস করুন, এবং আমার যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেগুলোতে জুড়ে থাকুন। প্রত্যেকটা ডকুমেন্টসের কথা বলা হয়ে থাকে না, সেগুলো কিন্তু আমি ওইগুলোতে আপলোড করে দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে একজন AEROকে কী কারণে সাসপেন্ড করা হলো, যে নাকি ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে, সেই তথ্যগুলোও নিয়ে হাজির হব। এখানে জাস্ট সামান্য একটু দেখে নিন। অন্যায়ের প্রতিবাদ করলে মানুষের সাথে যে আচরণ করা হচ্ছে, এটা কিন্তু মানে আশাতীত, এটা আশাতীত। পরবর্তী ভিডিওতে এই ডিটেলস নিয়ে আমি আলোচনা করছি। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।